দর্শক স্বাগত জানাচ্ছি খবর সংযোগের আয়োজন আড্ডা সংযোগে। আড্ডা সংযোগ আপনার জীবনের সফলতার কথা বলে। আড্ডা সংযোগ আপনার জীবনে ব্যর্থতার কথা বলে। আড্ডা সংযোগ আপনার জীবনে প্রাপ্তি অপ্রাপ্তির কথা বলে। আর সম্পূর্ণ আয়োজন জুড়ে জীবনের গল্প শুনবো এবং শোনাবো আমি ফেরদৌস সাগর। আজ আমার স্টুডিওতে জীবনের গল্প শোনাতে এসেছেন ২৪-এর গণঅভ্যুত্থানের সম্মুখ সারির একজন যোদ্ধা। তিনি শোনাবেন জুলাইয়ের কথা। আমার সাথে উপস্থিত রয়েছেন লিখন ইসলাম। লিখনের আরও একটি পরিচয় রয়েছে। লিখন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। আমরা কথা বলবো তার সাথে, শুনবো জুলাইয়ের সেই গল্প। আড্ডা সংযোগে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ। আপনি কেমন আছেন? জি, আমিও খুব ভালো আছি। আপনি আড্ডা সংযোগের সময় দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি সরাসরি জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আপনারা যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছেন। শুনবো বর্তমান সময়ের কথা এবং সেই জুলাইয়ের কথা, বিশেষ করে জুলাইয়ের যে দিনগুলো আপনারা কিভাবে কাটিয়েছেন সেই সময়ের কথা। প্রথমে একটু জানতে চাই, আপনি কবে মূলত এই জুলাই আন্দোলনে যুক্ত হন আর কি? দেখেন, জুলাই আন্দোলনের যে দিনগুলো ওগুলো কিন্তু একদম কালো রাতের মতো। এখনো কিন্তু আমরা ওই স্মৃতি যদি মনে পড়ে ঘুমাতে পারি না। আর যেটা আপনি বললেন যে কবে আমরা যুক্ত হয়েছি, এটা আমরা সর্বপ্রথম 2 তারিখ আমরা সোহরাওয়ার্দী কলেজের ব্যানারে, আমাদের কলেজের ব্যানারে কিন্তু আমরা সর্বপ্রথম 5-7 জন মিলে একটা গ্রুপ করি এবং 5-7 জন মিলে আমরা সর্বপ্রথম ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ওখানে যাই এবং ঢাকা ইউনিভার্সিটির সাথে একত্র পোষণ করি। ওইখান থেকে শুরু। এটা কত তারিখের কথা বলছেন? সেটা 2 তারিখ। 2 তারিখের কথা, জুলাই 2, 2024। তো ওই জায়গা থেকে আমাদের কিন্তু পথ চলাটা শুরু এবং আমরা প্রায় 15 তারিখ পর্যন্ত, 14-15 তারিখ পর্যন্ত আমাদের যে ব্যানারের যে লোক সংখ্যা এটা কিন্তু খুবই কম ছিল। সর্বোচ্চ 15 থেকে 20 জন, একটু এরকম হয়তো এলোমেলো হয়েছিল। বাট পরবর্তীতে যেমন আপনার 16 তারিখ যখন আবু সাইদ ভাই শহীদ হয়, ওই সময় আমরা ব্যাপক সাড়া পেয়েছি। ওই সময় আমাদের ফেসবুক যে মেসেঞ্জার গ্রুপ ছিল ওইখানে কিন্তু আমাদের লিমিট বাইরে চলে গেছে, যে এত পরিমাণ আমরা সাড়া পেয়েছি। ওই সময় আমাদের 2টা গ্রুপ করতে হয় এবং হোয়াটসঅ্যাপে 3টা গ্রুপ করতে হয় এবং ব্যাপক সাড়া পেয়েছে। পরবর্তীতে সবাই আর কি স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আপনি কোথায় কোথায় অংশগ্রহণ করেছেন, মানে কোন স্পটগুলোতে আপনি কাজ করেছেন ওই সময়? দেখেন, ওই সময় কিন্তু আমরা আপনার বাংলা ব্লকেট 7 তারিখ পর্যন্ত আমরা টিএসসি কেন্দ্রিক আন্দোলন করেছি, অর্থাৎ শাহবাগ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির সাথে। বাট পরবর্তীতে আমাদের আন্দোলনটা আমরা যেহেতু পুরান ঢাকায়, আমাদের ওই জায়গা থেকে আমরা আপনার ভিক্টোরিয়া পার্ক এরিয়া, কোর্ট ক্যাফ, দেন যাত্রাবাড়ি, এই জায়গাটা আমরা সক্রিয় ভূমিকা পালন করছি। যদি আপনি মনে করেন যে 19 তারিখে 19 জুলাই শুক্রবার, ওই দিনের ফার্স্ট যে আন্দোলন, নামাজের পরবর্তীতে যখন ফার্স্ট যে মিছিলটা বের হয়, ওইটা কিন্তু আমরাই বের করেছি, আমরা এবং সাথে জগন্নাথের কয়েকজন ভাই ছিল। তো ওই জায়গায় থেকে কিন্তু আমরা পুরা আমাদের যখন কিছু সংখ্যক ভাই নিয়ে এসেছে, যখন আমরা বের হই, পরবর্তী দেখা যায় একদম অসংখ্য মানুষ কিন্তু মুহূর্তের মধ্যে হয়ে যায়, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে অসংখ্য মানুষ আসে। তার আগে আমরা আপনার 19 তারিখে সকালবেলা আমরা ফার্স্ট ওই দিকে গিয়েছিলাম। বাট যখন দেখি ভিক্টোরিয়া পার্কে ওইরকম লোক নাই, তখন কিন্তু আমরা যাত্রাবাড়িতে অবস্থান নেই। পরবর্তী সময়গুলো তো আমরা যাত্রাবাড়ি এবং কোর্ট ক্যাপ, এই 2টার মাঝামাঝি জায়গায় অবস্থান করছে। হয়তো দেখা যাচ্ছে সকাল টাইমটা যদি যাত্রাবাড়িতে থাকি, বিকেল টাইমটা অথবা দুপুরের টাইমটাই আমরা কিন্তু আবার ব্যাক করে এদিকে আপনার ভিক্টোরিয়া পার্ক এরিয়ায়। অর্থাৎ আমরা এখন দেখি যে যেদিকে আমাদের ভাইয়ের সংখ্যা কম, যেদিকে আমাদের লোকবল প্রয়োজন, ওই দিকে কিন্তু আমরা ব্যাক করি। আপনি বলছেন ভিক্টোরিয়া পার্ক, তারপরে আপনার কোর্ট কাচারি যেটা বলা হয়, জজ কোর্ট, এবং তাঁতিবাজার, এই পাশটাতে আপনারা থেকেছেন। আমি একটু অ্যাড করি, সেটা এই প্রথম মনে কোনো মিডিয়া যারা আপনার ভিক্টোরিয়া পার্ক নিয়ে কথা বলছে, কারণ আমরা দেখেছি মিরপুর, তারপর উত্তরা এবং যাত্রাবাড়ি, এই 3টা স্পট নিয়ে অনেক বেশি কথা হয়েছে এবং এখানে অনেক মানুষ মারা গিয়েছে। বাট আমরা যখন সাংবাদিকতা করছি তখন আমরা জানি যে ভিক্টোরিয়া পার্কে অনেক মানুষ মারা গেছে। ওই দিনের যে ঘটনাটা ছিল শুক্রবারের, ওই ঘটনাটা পুরোটা একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনি এখানে উপস্থিত ছিলেন। দেখেন, ভিক্টোরিয়া পার্কে যে এরিয়াটা বলতেছেন, ওই জায়গাটা কিন্তু যাত্রাবাড়ি, আপনার মিরপুর, উত্তরায়, এই জায়গাটা যেরকম ফোকাস হয়েছে ওইটা ফোকাস হয় না। বাট কোনো ক্রমেই কিন্তু কম ছিল না। ওইখানে আপনার 19 তারিখে সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ মাগরিবের আজানের আগ মুহূর্ত পর্যন্ত অলরেডি 5 থেকে 6 জন শহীদ হয়ে গেছে। আর টোটালে আপনি ধরেন তাহলে ওই এরিয়াটাই, সেম এরিয়াতেই কিন্তু লাস্ট 19 থেকে এবং 22 তারিখ, এই 19 থেকে 22 তারিখের মধ্যে, এই গ্যাপের মধ্যে প্রায় 17 থেকে 20 জন শহীদ হয়েছে ওই জায়গাটায়। মানে আপনি বলছেন ভিক্টোরিয়া পার্ক থেকে তাঁতিবাজারের মধ্যে 20 থেকে 25 জন শহীদ হয়েছে? প্রায় ওই রকম শহীদ হয়ে গেছে। যার সাক্ষী হিসেবে আমি প্রায় 10 থেকে 12 জন শহীদের সাক্ষী, আমি নিজেই, আমি চাক্ষুষ সাক্ষী। আপনাকে যদি আমি বলতে চাই যে 19 তারিখের যে ঘটনাটা, এখনো আমি ঘুমাইতে পারি না। 19 তারিখ যখন পাতলা খাললেন, অর্থাৎ 4:30টার দিক যখন পুলিশ এবং যুবলীগ ছাত্রলীগ, ওরা একটা কম্বিনেশন একটা বাহিনী হয়ে গেছিল, একদম যৌথভাবে পুলিশ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ সবাই মিলে একত্রিত হামলা শুরু করে।
4:30টার দিক বা 4:45 এই টাইমে যখন হচ্ছে তারা হচ্ছে ধাওয়া করে, তখন কিন্তু হচ্ছে আমরা একটু পিছন পেশে চলে আসি। পিছনে আচ্ছা। ব্যাক করার কারণে দেখা যায় যে পাতলাখানের যে লেনটা ওই জায়গায় কিন্তু হচ্ছে শহীদ ওমর ভাই উনি শহীদ হয়ে যায় আর কি ওই জায়গায়। তো উনি শহীদ হওয়ার পর মুহূর্তেই যখন আমরা হচ্ছে ওনার লাশটা নিয়ে আসার চেষ্টা করি, পরে তো পুলিশ আবার ধাওয়া করে। ওই জায়গাটায় ওই ধাওয়ার মধ্যে কিন্তু আরো 2 জন শহীদ হয়ে যায় তাৎক্ষণিকভাবে। আর তার থেকে বড় কথা আমি বলতেছি যে কোর্ট গ্যাপের যে এরিয়াটা, এটা হচ্ছে বারবার মিস্টেক হয়ে যায়। কোনো মিডিয়াতে আমি দেখি না যে এই জায়গাটা ফুটে ওঠে যে না, এই আপনার জন্য হচ্ছে আপনাকে আমি বলছি যে প্রথম মনে হয় হ্যাঁ, হ্যাঁ। আমরাই যে ওই বিষয়টা নিয়ে আসছি যে ভিক্টোরিয়া পার্ক থেকে তাঁতীবাজার, কারণ এইভাবে এই যে 23 আসি তারিখে, নাই। হ্যাঁ শিওর 23 তারিখের যে বিষয়টা, এটা হচ্ছে আমার কাছে সবথেকে, যেহেতু আছে আমি হচ্ছে সেই শুরু থেকে আন্দোলনের মধ্যে ছিলাম এবং অনেক শহীদের হচ্ছে সাক্ষী হয়েছি। তো ওই জায়গায় আমার মানে এখনো হচ্ছে আমি ঘুমাইতে পারি না। মাঝে, মাঝে হচ্ছে আমি মানে রাতেই হচ্ছে জেগে উঠি যে ওই ঘটনাটা যখন মনে পড়ে। ওই জায়গায় 23 তারিখ আমরা যখন হচ্ছে যাত্রাবাড়িতে অবস্থান নেই, সেনাবাহিনী যখন হচ্ছে ওখানে হচ্ছে অবস্থান নেই। তো ওই জায়গা থেকে আমরা শুনতে পারলাম যে হচ্ছে কোর্ট ক্যাফের এখানে প্রায় হচ্ছে 1.5 থেকে 200 জন মানুষ একত্রিত হয়েছে। তো এই জায়গায় হচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। পরবর্তীতে আমরা হচ্ছে 10 থেকে 15 জন আবার চলে আসি এইদিকে। সেই সময়টা হবে প্রায় আপনার 3টার দিক। তো এই 3টার দিক আসার পরে আমরা দেখি যে একটা মেয়েকে সম্ভবত যদি বলতে যাই তাহলে মেয়েটার সর্বোচ্চ যদি হয় এসএসসি থেকে সর্বোচ্চ হচ্ছে সে অনার্স প্রথম বর্ষে, এর মধ্যে কিন্তু তার লেখাপড়ার বা তার যে বয়সটা এটা অনুধাবন করা যায়। তো ওই জায়গায় আমরা যখন আসি দেখি যে ওই মেয়েটাকে একদম হচ্ছে উলঙ্গ করে পিটানো হচ্ছে। কারা মেয়েটার পিটাচ্ছে এটা? এখানে পুলিশ? হচ্ছে আপনার পুলিশ ছিল এবং হচ্ছে সিভিল পোশাকেও ছিল। অর্থাৎ হচ্ছে আপনাকে আগেই বললাম যে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের একটা হচ্ছে তাদের একটা যৌথ একটা গঠন করেছে। তো এই জায়গায় যখন হচ্ছে ওই মেয়েটাকে হচ্ছে উলঙ্গ করে পিটানো হয়, তখন 22 লোক না, মাত্র হচ্ছে 150-200 মানুষ, তারাও কিন্তু আর সাহসে আগাইতে পারতেছে না। জি। পরবর্তীতে আমরা একটা করলাম যে আমরা বললাম যে আমাদের সামনে আমাদের বোনকে এভাবে উলঙ্গ করে পিটাবে, আমরা কি তাকিয়ে থাকবো? এই জন্য কি আমরা জন্ম নিয়েছি? একজন ভাইয়ের সামনে একজন বোনকে উলঙ্গ করে মারবে? তো আমরা হচ্ছে প্রায় 5-7 জন একটু সাহস নিয়ে একটু এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার পরেই হচ্ছে তারা হচ্ছে পিছপা হয়ে যায়। তো পিছপা হওয়ার পর দেখেন ফার্স্ট কিন্তু ওই মেয়েটাকে আমরাই আর কি, আমি ছিলাম, ঢাকা ইউনিভার্সিটির এক ভাই ছিল। তো ওই ভাই আর কি এবং আমি মেয়েটাকে কোলে তুলে নেই। যখন মেয়েটাকে আমরা যখন কোলে নেই তখন কিন্তু মেয়েটার গায়ে হচ্ছে কোনো কাপড় ছিল না, শুধু হচ্ছে একটা হচ্ছে অন্তর্পাশের যে ছোট কাপড়টা, সেই ছোট কাপড়টা তার বুকে ছিল এবং হচ্ছে তার যে কোমরের নিচের যে জামাটা, প্যান্টটা ওই জায়গায় কিন্তু ছিঁড়ে যায়। পরবর্তীতে আমার যে টি শার্ট, ওই টি শার্টটা দিয়ে হচ্ছে আমি কিন্তু তার কোমরের নিচটা বাঁধে দিই এবং হচ্ছে একজন রিক্সাওয়ালা মামা, সম্ভবত উনি রিক্সায় চালাবি, অথবা হয় রিক্সাওয়ালা অথবা হচ্ছে হকার টাইপের কেউ একজন, পথচারী। হ্যাঁ পথচারী, উনি কিন্তু হচ্ছে ওনার যে হচ্ছে গামছাটা ছিল ওই গামছাটা এবং হচ্ছে জামাটা দিয়ে হচ্ছে বুকটা ঢাকা দেয়। তো ওই জায়গায় থেকে হচ্ছে দেখতেছি একদম হচ্ছে পুরো বডি একদম হচ্ছে পুরো লালে লাল হয়ে গেছে। তো আমরা কোনো রকম করে ওই মেয়েটাকে হচ্ছে হাসপাতালে নিতে যাই। ওই পাশে যেহেতু ন্যাশনাল ছিল, তো আমরা হচ্ছে প্রায় 5-7 জন মিলে হচ্ছে মেয়েটাকে উদ্ধার করে হাসপাতালে নেই। হাসপাতালে নেওয়ার পর আমাদের দুর্ভাগ্যক্রমে ওই আপুটাকে আমরা বাঁচাইতে পারি নাই। মানে আর মারা গেছে। ওই জায়গায় হচ্ছে বলবো কি পুলিশ সে সাথে হাসপাতালে যে চিকিৎসকরা, কিন্তু আপনার কথা একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমরা যতটুকু তথ্য জানি ওইখানে শুক্রবারে 4 জনের মৃত্যু হয়, 4 থেকে 5 জনের, কিন্তু এখানে কোনো মেয়ে কিন্তু উল্লেখ করা হয়নি, এখন পর্যন্ত কোনো তথ্য আসেনি। কিন্তু আমি বললাম যে এটা হচ্ছে 23 তারিখের ঘটনা, কিন্তু এই 23 তারিখের ঘটনাটা কিন্তু পুরোটাই স্ক্রিপ্ট করা হয়। শুধু হচ্ছে 19 তারিখে কিছু কিছু মিডিয়াতে আসে মাত্র 4-5 জন, কিন্তু আপনাকে যে বললাম যে এই 19 তারিখ থেকে 22 তারিখ এবং যদি টোটালি আপনি 23 তারিখ ধরেন, টোটালি কিন্তু হচ্ছে 15 থেকে হচ্ছে 20 জন প্লাস শহীদ কিন্তু এই কয়েকদিনের মধ্যে এখানে হয়েছে। তো ওই যে মেটার যে ঘটনাটা বললাম সেটা হচ্ছে 23 তারিখ। তো ওই জায়গায় হচ্ছে কোনো মিডিয়া বলতে কি ওই সময় তো এমনিতে দেখা গেছে যে 19 তারিখের যে হচ্ছে আমাদের হচ্ছে যে শহীদ ভাইরা হয়, ওই সময় কিন্তু হচ্ছে মিডিয়া কোনো ছিল না বা ওই রকম সাহস পায়নি ওই এরিয়াটায়, কারণ হচ্ছে তারা হয়তো আদার্স এরিয়াটায় আর কি ছিল। তো এই জায়গায় যে 19 তারিখের যে ঘটনা, এখানে একদম হচ্ছে সব কিছুর লোকচক্ষুর আড়ালে চলে যায়। পরবর্তীতে যখন আমরা হচ্ছে ওই যে কি বললাম যে মেডিকেল থেকে যখন আমরা বের করবো, ডাক্তার কিন্তু হচ্ছে ঘোষণা করে যে ওই মেয়েটা মৃত্যু আর কি। তো মেডিকেল থেকে বের হওয়ার সময় আমরা যখন হচ্ছে নিয়ে আসবো, তখন হচ্ছে পুলিশ আবার ধাওয়া করে এবং হচ্ছে লাশটা নিয়ে যায়। এখন আপনি চিন্তা করেন ওই যে মেয়েটা যে মারা গিয়েছে, ওই মেয়েটার খবর কিন্তু এখন পর্যন্ত আমরা হচ্ছে শিওর না যে ওই মেয়েটা আসলে কে ছিল। আর লাস্টটা আপনারা কি করলেন পরবর্তীতে, কাদেরকে দিয়ে দিলেন? আমরা যখন হচ্ছে লাস্ট আমরা দেই না, আমরা যখন হচ্ছে মেয়েটাকে নিয়ে আসবো, যে আমাদের তো সবাই তখন কিন্তু ওই মেয়েটার যারা যারা ছিলাম ওইখানে আমরা কিন্তু সবাই স্বপ্ন দিয়েছি যে আমাদের বোন শহীদ হয়েছে, আমরা এই জীবন আর চাই না, আমরা প্রয়োজনে শহীদ হব, তবু হচ্ছে স্বৈরাচারকে এই দেশ থেকে হচ্ছে আমরা হচ্ছে হটাবো। আর এই শপথটা কিন্তু দেখেন ফার্স্ট যখন হচ্ছে আবু সাইদ ভাই, একটু আমি সামনে চলে যাই, আবু সাইদ যখন হচ্ছে শহীদ হয়ে যায়, ওই সময় কিন্তু আমাদের হচ্ছে শপথ হয়ে গেছিল যে আমরা হচ্ছে 3 ক্যাটাগরিতে সামনে আগাবো এবং হচ্ছে কখনো হচ্ছে মাথা নত করবো না, যেহেতু আমাদের ভাইকে শহীদ করা হয়েছে, আমরা এই আন্দোলনটাকে সফল করে ছাড়বো। আর যদিও আছে আপনারা একটু বলতে পারেন যে আন্দোলনটা তো কোটা বিরোধী আন্দোলন, কিন্তু এই জায়গাটা আমি একটু অ্যাড করতে চাই যে দেখেন ওই সময় যে হচ্ছে ছোট পথচারী ছোট বাচ্চারা যারা হচ্ছে সঠিকভাবে কথা বলতে পারে না, মানে হাঁটতেও পারে না,
তারাও কিন্তু আন্দোলনের জন্য এগিয়ে আসছে। যেই হচ্ছে ম্যাচের খালারা যারা হচ্ছে নিজের নাম লিখতে পারে না, তারাও আন্দোলনে এসেছে। যে রিক্সা চালক, তারপর হচ্ছে পথচারী, হকার যারা ছিল তারাও কিন্তু এসেছিল। তাদের কিন্তু আসলে হচ্ছে কোটার প্রয়োজন হয় না, তাদের কিন্তু কোনো চাকরি নাই। আমাদের হয়তো স্টুডেন্টরা আমাদের দিন শেষে একটা চিন্তা ভাবনা ছিল যে গ্রাজুয়েশন শেষ করে আমরা একটা চাকরিতে চাকরি যাবো, করতে হবে। কিন্তু তাদের কিন্তু এরকম চিন্তা ভাবনা ছিল না। তারা কি জন্য নামছে, তারা কিন্তু বুঝে গেছে যে এই আওয়ামী একটা ধর্ম হয়েছে, এই ধর্মের বিপক্ষে যেই কথা বলবে তাকে এখান থেকে সরানো হবে, তাকেই হচ্ছে চাপা দেওয়া হবে। ওই যে ওই সময় যদি আপনি মনে করেন যে উল্লেখযোগ্য একটা হচ্ছে স্লোগান ছিল যে কথায় কথায় দেশ ছাড়, দেশ কি তোর বাপ দাদার, এরকম একটা স্লোগান ছিল। এবং আপনি বলছেন যে আপনি যখন আবু সাইদ মারা গেল তখন থেকে আপনারা চিন্তা করেছেন যে শহীদ হয়ে যাব, হ্যাঁ, না কিন্তু না, আমরা তখন থেকে বলেছিলাম যদি প্রয়োজন হয় আমরা শহীদ হয়ে যাব, তবু হচ্ছে পিছপা হব না। পিছপা হব যদি না। হচ্ছে কখনো যদি আমাদের ফার্স্ট ক্যাটাগরি যায়, দেখেন আন্দোলনের সব ফার্স্ট নেতৃত্ব যারা ছিল তারা যদি কখনো আপোষ করার চিন্তা ভাবনা করে, পিছনের যে ক্যাটাগরিগুলো আছে, পিছনের সারিতে যারা আছে, তারা কিন্তু আমরা সামনের ওই জায়গাটায় হচ্ছে অবস্থান করব এবং হচ্ছে আমরা হচ্ছে আন্দোলনটা চালিয়ে যাব। আপনি কি কখনো ভেবেছিলেন যে এই জীবন নিয়ে আবার ফেরত যেতে পারবো ওই আন্দোলনের সময়? দেখেন 24 আমি মানে জুলাই মাসটা পুরোটাই তো ছিলেন, হ্যাঁ হ্যাঁ তখন কি sure। ভেবেছিলেন? এখন দেখেন আমি কিন্তু হচ্ছে ফার্স্ট শপথ নেই 19 তারিখ, যখন হচ্ছে আমাদের চোখের সামনে শহীদ করা হয়, শহীদ ওমর ভাইয়ের কিন্তু হচ্ছে একদম হচ্ছে যখন শহীদ করা হয় ওই মুহূর্তটা পুরোটাই আমি সাথেই ছিলাম, পাশে ছিলাম। এবং হচ্ছে ভাগ্যক্রমে ওই মোড়েই আমি ঢুকি যাই আর কি, ওই গলি পাতলাখান লেনের যে গলিটা আছে ওইখান দিয়ে আমি দৌড় দিই। তো ওই জায়গা থেকেই কিন্তু আমরা শপথ নিয়েছি যে এই লাইফ আজকে থেকে শেষ, আজকে থেকে আমরা শহীদ, আজকে থেকে আমরা রাজপথেই যাবো। আমরা কিন্তু ওই জায়গা থেকে এই জীবনে আসা বাদ দিয়েছি। এ পর্যন্ত এই যে দীর্ঘ 11টা মাস এটা কিন্তু আমরা বোনাস লাইফ কাটাচ্ছি আর কি। আপনার কথা যখন শুনছি তখন আসলে রক্তটা একটু গরম হয়ে যাচ্ছে, কারণ আমরা তো আসলে সরাসরি ছিলাম না, আমরা কাজের প্রয়োজনে ছিলাম, কিন্তু আপনারা তো কাজ করেছেন, সরাসরি আমরা দেখেছি। কতগুলো লাশ আপনি সরাসরি দেখেছেন বা হাত দিয়েছেন বা বয়েছেন, মানে হসপিটাল নিয়ে আমার গেছেন? কাঁধ দিয়ে যদি আমি চিন্তা করি তাহলে আমার কাঁধেই, অর্থাৎ আমি হচ্ছে 2 হাত দিয়ে ধরে হচ্ছে প্রায় হচ্ছে 4 থেকে 5 জনকে হসপিটাল নিয়ে যাই ন্যাশনালে। আর সরাসরি কোনো না কোনোভাবে হচ্ছে শহীদদের সাথে প্রায় 10 থেকে 12 জন শহীদের সাথে আমি মানে আমার হাত কোনো না কোনোভাবে তাদের কাছে গিয়েছে এবং হচ্ছে তাদেরকে আমরা নেওয়ার চেষ্টা করছি হসপিটালে, অথবা হচ্ছে দেখা গেছে যে ওইখান থেকে যেখানে পুলিশ মারছে ওই জায়গা থেকে আমরা সেফ নিয়ে আসার চেষ্টা করছি, হয়তো কোনোভাবে পাই নাই, কিছুটা পেরেছি কোনোগুলা, এই আর কি। আর লাশের যদি চিন্তা করা যায় তাহলে হচ্ছে প্রায় 15 থেকে 20 প্লাস হচ্ছে শহীদের সাক্ষী আমি নিজেই। তখন তো একটা তকবকে অবস্থা, আপনার রক্ত তখন গরম, আপনি কাজ করছেন, কিন্তু 11 মাস পরে এসে এই রক্তগুলো কি আপনাকে কখনো ভাবায় না, বা আপনাকে স্বাভাবিক জীবনে কি আসতে সাহায্য করছে না এখন বাধাপ্রাপ্ত হচ্ছেন? দেখেন আমরা কিন্তু হচ্ছে বারবার চেষ্টা করেছিলাম যে জুলাই আন্দোলনের পর একটা হচ্ছে আমরা এন্ট্রিম গভর্নমেন্ট তৈরি করছি। আমরা ভেবেছিলাম যে এই কাজগুলো হচ্ছে আমাদের যে শহীদ ভাইগুলো, যে আহত ভাই আছে, যে আহত বোন আছে, শহীদ বোন আছে, তাদের যে চাওয়া পাওয়া, যাদের যে আকাঙ্ক্ষা, তারা যে জন্য জীবন দিয়েছে, আমরা ভেবেছিলাম যে তাদের চাওয়া পাওয়া এই ইন্টারিম আপনাকে এই প্রশ্নটা আমি আপনাকে করতাম, কিন্তু তার আগে আপনি এই বিষয়ে sure, কথা বলছেন, মানে আপনারা যে স্বপ্নটা নিয়ে শুরু করেছিলেন, এই আপনাদের যে 24-এর যে যুদ্ধ আমরা বলছি, বা যেটাই বলি গণ অভ্যুত্থান বলি, ছাত্র জনতা আন্দোলন বলি, যেভাবেই বলি, একটা স্বপ্ন নিয়ে নেমেছিলেন যে নতুন বাংলাদেশ হবে। আপনারা কি আসলে নতুন বাংলাদেশ যেভাবে আপনার স্বপ্ন দেখেছিলেন সেইভাবে কি হচ্ছে? হ্যাঁ, আমি এই দিকে আগাচ্ছি আর কি। আমরা কিন্তু এটা চেয়েছিলাম যে আমাদের ভাইগুলো যারা হচ্ছে শহীদ হয়েছে, তো তাদের যে জায়গাটা, ওই জায়গাটা আমরা চাইছিলাম যে তাদের স্বপ্নগুলো, আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয়। তো এই দায়িত্ব যখন ইন্টারিমকে দেওয়া হয় আপনাদের যে বর্তমান যে গভর্নমেন্টকে, তো এই উপদেশটা প্রায় হচ্ছে দেখতেছি প্রায় 1 বছর হয়ে গেল। এই 1 বছরের মধ্যে হচ্ছে যে জায়গায় আমরা হচ্ছে 80 থেকে হচ্ছে সর্বোচ্চ আমরা 95% পর্যন্ত আশা করেছিলাম, তো ওই জায়গায় হচ্ছে সর্বোচ্চ এই গভর্নমেন্ট 10 থেকে হচ্ছে সর্বোচ্চ যদি ধরি তাহলে হচ্ছে 15% আর কি আশা আকাঙ্ক্ষা দেখে গিয়েছে। কিন্তু এই গভর্নমেন্টে কিন্তু হচ্ছে আপনারা যে বৈষম্য বিরোধী যে ব্যানারে কাজ করেছেন সেখানকার প্রতিনিধি কিন্তু এই গভর্নমেন্টে আছে, আমরা কিন্তু বারবার কথা বলছি। তা সেক্ষেত্রে কেনই মনে হচ্ছে যে গভর্নমেন্ট সেই প্রতিশ্রুতি রাখছে না? তাহলে তো যারা বৈষম্য বিরোধীতে ছিলেন, আসিফ মাহমুদ বলি বা অন্য একজন যিনি এখনো রয়েছেন, তাহলে তারা কি করছেন? দেখেন আপনার একটা দেশ কিন্তু হচ্ছে 2টা ব্যক্তি বা 3টা ব্যক্তি দিয়ে কিন্তু চালানো সম্ভব না। একটা দেশে এখানে সবাইকে সহযোগিতা করতে হবে। আপনার হচ্ছে প্রশাসনের 3 লেভেল থেকে একদম রুট পর্যন্ত, একদম হচ্ছে উচ্চ পর্যায় পর্যন্ত, এবং হচ্ছে বাদবাকি যত প্রশাসনিক দিক আছে সব জায়গা থেকে হেল্প করতে হবে। তো বাঙালিরা যে আসলে হচ্ছে এত তাড়াতাড়ি হচ্ছে সবকিছু ভুলে যায় এটা আমরা কখনোই কল্পনা করতে পারি নাই। এই জায়গায় মাত্র 2টা ব্যক্তি আর কত দূর আগাবে। এখানে আমাদের হচ্ছে উপদেষ্টার দিকে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন যে উপদেষ্টার হচ্ছে 3-এর কিন্তু হচ্ছে 2% কোনো না কোনো একটা দলকে সাপোর্ট করতেছে পরোক্ষভাবে। তারা হচ্ছে ভেবেছে যে তারা হয়তো ক্ষমতায় আসবে, তাদের কাছে কিন্তু হচ্ছে হয়তো মাঝে মাঝে মনে হয় যে শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে তারা এই চেয়ারে বসেছে, কিন্তু তারা ওই যে মনে হওয়া পর্যন্তই আছে। তারা আগাচ্ছে, একটু আগাচ্ছে, আবার থেমে যাচ্ছে। কি জন্য থেমে যাচ্ছে? কারণ তাদের যে একটা প্রসেসের আপনাকে পুরাটাই বললাম যে পুরো বাংলাদেশকে 2টা বা 3টা% কিন্তু হয় না। কিন্তু আপনাকে এখানে বলি, আপনি যেহেতু বলছেন যে কোনো উপদেষ্টা কোনো না কোনো দলের সাথে ইনডাইরেক্টলি হলো
সংযুক্ত আছে। অবশ্যই আপনি খোঁজ নিয়ে দেখেন যে এই উপদেষ্টা অমুক দলের অমুক স্থায়ী কমিটির অমুক সদস্যের বন্ধু, অমুক সদস্যের ভাই, অমুক সদস্যের চাচা, এরকম কিন্তু কিন্তু এখানে হচ্ছে। আপনাকে আমি জানতে যেটা চাচ্ছি, সেক্ষেত্রে কি মনে করছেন যে রাজনৈতিক দলের কারণে এই অন্তর্বর্তী সরকার তার মানে স্বকীয়তা রেখে কাজ করতে পারছে না এমন কিছু? দেখেন আমরা কিন্তু হচ্ছে ওই যে না, জুলাই আপনি এমন আন্দোলনের কিছু পর বোঝাচ্ছেন না, কিনা? জুলাই আন্দোলনের পরবর্তীতেই কিন্তু আমরা চেয়েছিলাম যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দিকেই কিন্তু আমরা এগিয়ে চেয়েছিলাম। কিন্তু এই জায়গায় আর যে সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ফিরে আসবে এটা কিন্তু কল্পনাই করতে পারে নাই। আমি এখানে অবশ্যই বলবো যে এখানে হচ্ছে রাজনৈতিক দলগুলোরও হচ্ছে অসহযোগিতা আছে। রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করতো তাহলে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু খুব দ্রুত এই কাজগুলো করতে পারতো। আপনি যেহেতু বৈষম্য বিরোধীর একটা অংশ, আপনি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের আহ্বায়ক হিসাবে এখনো দায়িত্বে রয়েছেন, সেক্ষেত্রে আপনার এখান থেকে মূলত আপনার কিছু মানে আমি প্রশ্ন রেডি করেছিলাম, আপনি নিজেও অনেক কিছু বলছেন। আপনারা কি এনসিপির যে বর্তমান যে রাজনৈতিক দলটি রয়েছে, এই দলের কি লেজুর ভিত্তি সংগঠন কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? দেখেন এটা আমি কিন্তু ডিরেক্ট বলবো যে না, এখানে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে ছাত্র জনতার একটা প্ল্যাটফর্ম। এখানে হচ্ছে কিন্তু আমরা তো ক্ষমতার জন্য দেখছি যে আপনারা সেই এনসিপির হয়ে কাজ করছেন। এখানে ক্ষমতার জন্য কিন্তু কেউ আসবে না। আমাদের ফার্স্ট স্লোগান ছিল যে ওই যে জুলাই আন্দোলনের সময় আপনাকে কিন্তু আমি বলছিলাম যে ওই যে পথচারী পথশিশু যাদের তো বাসা ঘর কিছুই নাই, যারা পথশিশু আছে না, ওরা তো আসছিল ওদের মনের আশা নিয়ে, কিন্তু আপনারা পরবর্তীতে যারা শিক্ষিত সমাজ আছেন তারা তো একটা দল খুলে নিয়ে বসে আছেন। দেখেন তারা কিন্তু হচ্ছে তাদের বাড়িঘর কিছুই নাই, তারা থাকবে কি করবে তারা জানে না, তাদের দিন শেষে কোনো লাইফের হচ্ছে কোনো গ্যারান্টি নেই। তারাও কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছে, যে রিকশা চালক মামা তারাও কিন্তু যুক্ত হয়েছে, তাদের কিন্তু চাকরি বাকরি কোনো কিছু দরকার নাই, কিন্তু তারা তো যুক্ত হয়েছিল শুধু একটা ভালো সমাজ যাতে পায়, একটা দেশ পায়, কিন্তু আপনারা কি সেটা দিচ্ছেন? অবশ্যই আমরা ওই দিকে আগাচ্ছি, কিন্তু হচ্ছে আপনি যেটা বলেন যে এনসিপির কি হচ্ছে অঙ্গ সংগঠন বা লেজুর ভিত্তিক বা এইরকম কিছু টাইপের, কিন্তু এটা আমি বলবো যে অবশ্যই না। আপনারা দেখেন যে যেহেতু হচ্ছে এই যে দীর্ঘ একটা সময় বৈষম্যবিরোধীর কার্যক্রম কিন্তু থেমেছিল, বৈষম্যবিরোধীর যে সামনে সারির যে নেতাগুলো ছিল তারা কিন্তু হচ্ছে কোনো একটা দলে কনভার্ট হয়ে চলে গেছে। তারা কিন্তু এই যে চলে যাওয়ার পর যে ওই জায়গাটা ছিল ওটা কিন্তু অনেকটা গ্যাপ ছিল, এই গ্যাপ থাকার কারণে হচ্ছে বৈষম্যবিরোধী হয়তো দীর্ঘ একটা সময় হচ্ছে জনগণের কাছে ওইভাবে পৌঁছাতে পারে নাই। তবে আমরা চেষ্টা করতেছি সামনে আমরা আবার পৌঁছাবো, আমরা হচ্ছে ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য, জনগণের সাথে থাকবো, দেশেও জনগণের জন্য কাজ করবো। আপনাদের কদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আপনাদের নতুন আবার কাউন্সিল হয়েছে, যে কাউন্সিল নিয়ে অনেক সমালোচনা হয়েছে, বিশেষ করে আপনাদের একজন প্রভাবশালী নেত্রী এবং আলোচিত নেত্রী উমামা ফাতেমা, উনি কিন্তু বেশ বড়সড় করে একটা পোস্ট দিয়েছেন যেখানে পুরোটাই আপনাদের বিপক্ষে বলা চলে। এটা আপনারা এই অল্প সময়ের মধ্যে, মানে আপনার কাছে যে প্রশ্নটা আমি রাখতে চাচ্ছি, অল্প সময়ের মধ্যে আপনাদের মধ্যেই যে বাধা, নিজেদের মধ্যে তর্ক, এই বিষয়টা আপনারা দেখেন আমরা কিন্তু হচ্ছে 5 তারিখের পরে এমন একটা রাষ্ট্র চাইছি যেখানে হচ্ছে নিজেরাই কিন্তু যেখানে রাষ্ট্র দল সব জায়গায় কিন্তু হচ্ছে নিজেরাই সমালোচনা করতে পারবো, নিজেদের মধ্যে আলোচনা করতে পারবো, সমালোচনা করতে পারবো। আমরা কিন্তু ওই আওয়ামী আমলে যাইতে চাই নাই, যে আওয়ামী ধর্মে তারা কি ছিল ওই জায়গায় যে ওই দলের বিপক্ষে কথা বলা যাবে না, ওই দলের কোনো সমালোচনা করা যাবে না, এটা কিন্তু আমরা চাই না। আমরা চেয়েছি যেখানে আমাদের ভুল আছে, যেখানে আমাদের ব্যর্থতা আছে এটা ধরাই দেয়, শুধু উমামা আপা না, সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো মানুষ, যে কোনো শ্রেণীর মানুষ যদি আমাদের এই ভুলটা ধরাই দেয় আমরা তাদেরকে সাধুবাদ জানাবো। এখন আপনারা তো বলছেন যে লেজুর ভিত্তি না আপনারা এনসিপির, হ্যাঁ কিন্তু আপনারা এনসিপি যে এখন দল গঠন করেছে, আপনারা এই দলের হয়ে তো অলরেডি আমরা দেখছি, দেখা যাচ্ছে আপনারা কাজ করছেন, আপনাদের ব্যানার থেকে না হলেও ব্যক্তি পর্যায়ে গিয়ে কাজ করছে, যেভাবেই করছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর কি। তো সব মিলিয়ে আপনি আগামী বাংলাদেশে কি কাদেরকে মনে করেন ক্ষমতায় আসলে আপনাদের স্বপ্নটা পূরণ হবে? এনসিপি, বিএনপি, জামায়াত, এখন যে বড় দলগুলো রয়েছে, বাংলার ইতিহাসে কিন্তু আমরা হচ্ছে যে আপনি যে বলেন যে বিএনপি, জামাত, তো বাংলাদেশের কিন্তু ম্যাক্সিমাম বড় বড় যে দলগুলো তারা কিন্তু হচ্ছে কোনো না কোনো ভাবে ক্ষমতায় এসেছিল, কোনো না কোনো ভাবে ক্ষমতার অংশ ছিল, পার্লামেন্টের অংশ ছিল। তো ওই জায়গায় আমরা দেখি নাই যে ভাবলাম যে পার্লামেন্ট পুরোটাই তার দখলে না, কিন্তু তার নির্বাচনী এলাকাও কিন্তু দেখি নাই যে জনগণের যে চাওয়া পাওয়া, জনগণের যে আশা আকাঙ্ক্ষা কেউ পূরণ করতে পেরেছে। তো এই জায়গায় আমরা মনে করি যে তরুণ নেতৃত্ব আসুক, যারা নয়া বন্ধ তরুণ নেতৃত্ব বলতে কি আপনারা বোঝাচ্ছেন এনসিপি কে? না, এখানে শুধু এনসিপি নাই, সেখানে যে কেউ আসতে পারে, তরুণ নেতৃত্ব যে কেউ আসতে পারে যারা দেশ এবং জনগণের জন্য কাজ করতে পারবে। এনসিপি এবং এর বাইরে যদি কেউ আসতে চায় আমরা সবাইকে স্বাগতম জানাই, সবাইকে হচ্ছে আমরা ওয়েলকাম জানাই যে আপনারা আসেন, দেশের এবং জনগণের জন্য কাজ করেন। এই যে এত এত শহীদ হয়ে গেছে, এত এত ভাই বোন এখনো হচ্ছে দেখবেন যে হাসপাতালগুলোতে তাকান, তারা কিন্তু এখনো দেখতে পাচ্ছে না, অনেকে হাত নাই, চোখ নাই, চোখ দেওয়ার পৃথিবীতে কখনো হচ্ছে পৃথিবীর আলো দেখতে পারবে না। তারা যেন জানতে পারে, যারা বেঁচে আছে তারা যেন জানতে পারে যে তাদের হচ্ছে ওই চোখ দেওয়াটা, চোখ দানটা সার্থক হয়েছে। তো এই জায়গায় সার্থকটা আপনারা কিভাবে করতে যাচ্ছেন? কারণ এখন আমরা দেখছি যে জুলাই আন্দোলনে যারা আহত, যারা নিহত পরিবার আছে, তারা এখনো বিভিন্ন জায়গায় কান্নাকাটি করছে, তারা তাদের কষ্টের কথা বলছে। সেক্ষেত্রে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলুন আর তাদের যে কষ্টের কথা এখানে আমি প্রথমেই বলেছি যে এই গভর্নমেন্ট হচ্ছে আমাদের যে চাওয়া পাওয়া, আমাদের যে শহীদদের চাওয়া পাওয়া, এখানকার হচ্ছে তারা 10% মাত্র পূরণ করেছে,
বাদ বাকি কিন্তু এখন হচ্ছে 90% হচ্ছে আমাদের হচ্ছে বাকি আছে, যেটা হচ্ছে এই সরকার হচ্ছে পূরণ করতে ব্যর্থ হয়েছে। তো এই জায়গায় চাওয়া পাওয়া শুধু তাদের না, চাওয়া পাওয়া আমাদেরও আছে। আমরাও হচ্ছে মাঝে মাঝে হচ্ছে চিন্তা করি যে কি জন্য হচ্ছে আমরা এই বোনাস লাইফটা নিয়ে কেন আছি। আমারও মাঝে মাঝে চিন্তা হয় যে আমি সামনেই নেমে যাই, আগামীকালকে পরশুই নেমে যাই আবার হচ্ছে রাজপথে, প্রয়োজনে এই বোনাস লাইফ আমি রাখবো না। আমার ভাই শহীদ হয়ে গেছে, তাদের চাওয়া পাওয়া পূরণ হইতেছে না, তাহলে আমি এই লাইফ দিয়ে কি করবো? আপনাকে অসংখ্য ধন্যবাদ খবর সংযোগের আয়োজন আড্ডা সংযোগের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরও। কথা হবে দেশের জন্য আবারও ভবিষ্যতে। ইনশাল্লাহ। গোটা একটা জেনারেশনের গায়ে তকমা লেগে গিয়েছিল এদের দিয়ে কিছু হবে না, কিন্তু এরাই প্রমাণ করেছে এদের দিয়ে কিছু হবে। 2024-এর ছাত্র জনতার আন্দোলনে সেটি আরও একবার প্রমাণ করেছে এই জেনারেশন। তাদেরই একজন লিখন। কথা বলছিলাম লিখন ইসলামের সাথে। লিখন ইসলাম স্বপ্ন দেখে সেই দিনের, যেদিন বাংলাদেশ হবে আরও সুন্দর, আরও সাবলীল। আর লিখন ইসলাম ওইভাবেই স্বপ্ন দেখে 24-এর আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের মতো করে, যারা নিহত হয়েছে তাদের পরিবারের মতো করে। আড্ডা সংযোগের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।